বহিছে অনন্ত আনন্দধারা অসীমে, তার সাথে যুক্ত হও তব জীবনে। চান্দিনা রেদন আহমেদ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কি সবাই ভালো আছো? তোমাদের শেফালি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, চান্দিনা রেদন আহমেদ কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা দেখেছ, হয় বুঝতে পারছ, এটা তরঙ্গ। 1678 সাল একটা বিশেষ কিছুর সাথে জড়িত, তোমরা জানো, তরঙ্গ তত্ত্ব, হাইগেন্স। এটা হচ্ছে আলোকের প্রতিফলন, হালকা থেকে ঘন মাধ্যম, আলোকের প্রতিফলন। তাহলে তোমরা মোটামুটি বুঝতেই পারছো আজকের শিক্ষণফল কি হবে। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 7ম অধ্যায়ের 3, 4 এবং 5 নম্বর শিক্ষণফল। তাহলে আজকের পাঠের বিষয় হবে আজকের পাঠের বিষয় শিক্ষণফল 3, 4 ও 5, তরঙ্গ, তরঙ্গমুখ, হাইগেনের নীতি এবং এই নীতির সাহায্যে আলোকের প্রতিফলন ও প্রতিসরণের সূত্র প্রতিপাদন। আমরা গত ক্লাসে এই অধ্যায়ের শিক্ষণফল 1 এবং 2 আমরা আলোচনা করেছিলাম। ওখানে তরঙ্গ তড়িৎচুম্বকীয় তত্ত্ব আলোচিত হয়েছে, যেটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল দিয়েছিলেন। আজকে আমরা হাইগেনের নীতি করব। (1864 সালে ছিল তরঙ্গ আলোকের তাড়িৎচুম্বকীয় তত্ত্ব। তার প্রায় 200 বছর আগে 1678 সাল উদ্ভাবন আলোকের তরঙ্গ তত্ত্ব। প্রায় সমসাময়িক হচ্ছে আলোকের কণা তত্ত্ব। আমরা জানি কণা তত্ত্ব দিয়ে আলোকের প্রতিফলন, প্রতিসরণ এবং আলোকের সরল পথে গমন, ধীর্যগতি যাকে বলে, এটা ব্যাখ্যা করা যায়। তরঙ্গ তত্ত্ব দিয়ে আলোকের ব্যতিচার, অপবর্তন ব্যাখ্যা করা যায়। তাহলে তরঙ্গ তত্ত্ব, যে তত্ত্ব বিজ্ঞানী হাইগেন দিয়েছিলেন
78 সালে আমরা সে তত্ত্বের আঙ্গিকে শিকন ফলগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং গত ক্লাসের যে SW ছিল তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো করেছ এবং পাঠগুলো শিখেছ। প্রথমে আসছি আমরা তরঙ্গ মুখ। গত ক্লাসে আমরা বলেছিলাম তালময় যে রঙ্গ তাকে বলা হয় তরঙ্গ, ছন্দময় যে রঙ্গ তাকে বলা হয় তরঙ্গ। মাধ্যমের কণাগুলো পর্যাবৃত্ত কম্পনে কম্পিত হচ্ছে, আমরাও কণা সদৃশ, আমরাও প্রতি মুহূর্তে চলছি। তাহলে মাধ্যমের কণার পর্যাবৃত্ত কম্পনে যা সৃষ্টি হচ্ছে তাকেই বলেছি আমরা তরঙ্গ। আমরা তরঙ্গ দেখি, পানিতে যখন ঢিল ছড়া হয় তরঙ্গ উৎপন্ন হচ্ছে। তা নিয়েই আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে হাইগেনস নীতির আলোচনা করব। তাহলে তরঙ্গ মুখ কি? তরঙ্গ আমরা বুঝেছি তরঙ্গ, এটা আট তরঙ্গ, আট দ্বিগল তরঙ্গ, এটা সংকুচন এবং প্রসারণের মাধ্যমে সঞ্চালিত হবে, সংকুচন এবং প্রসারণের মাধ্যমে সঞ্চালিত হবে। এখান থেকে এইটুকু জায়গাকে বলছি আমরা তরঙ্গ দৈর্ঘ্য, সংকুচন এবং প্রসারের কম্বিনেশন, এটাকে বলবো আমরা তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গের দৈর্ঘ্য। এইখানে কম্পাঙ্ক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো আছে তরঙ্গের বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়ি। আমরা তরঙ্গের মুখের কথা বলবো। তরঙ্গ মুখ তরঙ্গ ইংরেজি হচ্ছে ওয়েভ। তরঙ্গ মুখ এটাকে বলা হয় ওয়েভ ফ্রন্ট। যা তরঙ্গকে চিনায় তাই হচ্ছে তরঙ্গ মুখ, তরঙ্গের মুখ যা তরঙ্গকে চিনায়। যেমন আমাদেরকে চিনতে হলে আমরা যদি ডিএনএর দিকে যাই, কোষ বিভাজনে যদি ডিএনএটা শনাক্ত করতে পারি, আমরা জানি প্রত্যেকের ডিএনএ ভিন্ন ভিন্ন রকমের। তাহলে ডিএনএ টেস্টের সাহায্যে কিন্তু প্রতিটা মানুষকে শনাক্ত করা যায়। ডিজিটালনেস ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা শনাক্ত করতে পারি, প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট স্বতন্ত্র, আমাদেরকে চিনায়। যা তরঙ্গকে চিনায় তাই কিন্তু তরঙ্গের মুখ। আমাদের জাতীয় সঙ্গীতে পাই, মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মায়ের মুখের কথা শুনতে চাই, মায়ের ডাক শুনতে চাই, মাকে চিনতে চাই। এই কারণ এর মধ্যে আমরা নিজেদেরকে চিনতে চাই। তাহলে তরঙ্গকে যা চিহ্নিত করে তাই হচ্ছে তরঙ্গ মুখ। আমরা গত ক্লাসে দশা সম্পর্কে বলেছিলাম যে তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথকেই বলা হয় তরঙ্গ মুখ। সহজ ভাষায় দেখো, এই একটা আট তরঙ্গ যাচ্ছে, অসংখ্য আমরা আট তরঙ্গ চিন্তা করতে পারি। দশা মানে হচ্ছে কোন, আমরা যদি এই বিরোধী একটা তল চিন্তা করি, এটাকেই তরঙ্গ মুখ বলবো। ঠিক তরঙ্গ খাস বা দিয়ে একটা তল চিন্তা করি, তরঙ্গ মুখ হবে। তরঙ্গ চূড়া দিয়ে যদি একটা তল চিন্তা করি, তরঙ্গ মুখ হবে। ঠিক এগুলো হচ্ছে তরঙ্গ মুখ। এর প্রতিটাই হচ্ছে ধরো এ বি সি ডি, অসংখ্য তরঙ্গ হতে পারে। তাহলে এইগুলো হচ্ছে তরঙ্গ মুখ। তরঙ্গের সমদশা সমকোণ দিয়ে কল্পিত বা অঙ্কিত তলই হচ্ছে তরঙ্গ মুখ। আমরা 3 নম্বর শিখন ফুলে তরঙ্গ মুখকে ব্যাখ্যা করব এবং আমরা যদি আরো সহজ একটা উৎস আঁকি, ধরো উৎস এস, এর থেকে তরঙ্গ বেরোবে,
এই হচ্ছে তরঙ্গ রশ্মি, এটা হচ্ছে তরঙ্গ, আর এই যে বিষয়গুলা প্রতিটাই কিন্তু হচ্ছে তরঙ্গ, যেগুলো তরঙ্গকে চিনাচ্ছে। তরঙ্গমুখ কোন? তরঙ্গকে চিনাচ্ছে, এটা তল। এর একটু উৎস হয়, যেমন আমরা পানিতে ঢিল ছুড়লে যে তরঙ্গ বেরোচ্ছে, এগুলো কিন্তু আমরা তরঙ্গ মুখে দেখছি। এইটা হচ্ছে তরঙ্গ। আমরা দেখি কিন্তু এইভাবে আপ ডাউন করি, কিন্তু আর যদি লক্ষ্য করি দেখবো যে এগুলো তরঙ্গ চোরা, তরঙ্গ খাত এভাবে সৃষ্টি হবে। তাহলে এইটা হচ্ছে একটা তরঙ্গমুখ, এটা হচ্ছে একটা তরঙ্গমুখ, এটা হচ্ছে তরঙ্গমুখ, এটা কত। তাহলে এই হচ্ছে তরঙ্গমুখ। এই যে তরঙ্গমুখ, এগুলাকে বলছি আমরা গোলীয় তরঙ্গমুখ। উৎস যখন কাছে অর্থাৎ সসীমে, তখন যে তরঙ্গমুখ পাচ্ছি তাকে বলবো আমরা গোলীয় তরঙ্গমুখ। যখন ঢেউ ঝিল ছড়ার পরে ঢেউগুলা কাছাকাছি দেখবে যে ঠিক এই আকারে আসছে, অনেক দূরে যখন যাব আমরা, অনেক দূরে যখন আমরা যাব, তখন দেখব তরঙ্গমুখ হয়ে যাবে সমতলীয়। আর উৎস যখন কাছে, তরঙ্গমুখ হয় গোলীয়। তাহলে আমরা দুই রকমের তরঙ্গমুখ দেখলাম। এবার তরঙ্গমুখের বৈশিষ্ট্যটা কি? তরঙ্গমুখের প্রতিটা কণা সমদশায় থাকছে, এবং দুইটা তরঙ্গমুখের কণাগুলা সমদশায় থাকছে না। একই তরঙ্গ দৈর্ঘ্য পরে তরঙ্গমুখগুলা কিন্তু আমার সমদশায় থাকছে, অর্থাৎ ল্যামডা দূরত্ব পরে তরঙ্গমুখগুলা সমদশায় থাকে। তরঙ্গমুখ সবসময় তরঙ্গ রশ্মির দিকে বা তরঙ্গের দিকের সাথে লম্ব বরাবর থাকছে। এই হচ্ছে তরঙ্গমুখের মোটামুটি ধারণা। তাহলে আমরা তরঙ্গমুখ পড়লাম। এইবার হাইগেন্সের নীতি চতুর্থ শিক্ষণফলটা আমরা পড়ব। বিজ্ঞানী হাইগেন্স, যার সম্পর্কে একটু কথা বলতেই হয়। উনি হচ্ছেন নেদারল্যান্ড অর্থাৎ ওলন্দাজ গণিতবিদ বিজ্ঞানী হাইগেন্স। ক্রিস্টিয়ান হাইগেন্স। উনি ওলন্দাজ গণিতবিদ, পদার্থবিদ, জ্যোতির্বিদ, সম্ভাব্যতাবিদ। বিজ্ঞানের অনেক শাখায় কিন্তু ওনার অবদান। ওই আমলে প্রাকৃতিক যে জ্যোতির্বিদ, প্রাকৃতিক দার্শনিক যারা ছিলেন, মধ্যে উনি ছিলেন অন্যতম প্রধান। উনি জ্যোতির্বিজ্ঞান নিয়ে অনেক কাজ করেছেন, টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র নিয়ে কাজ করেছেন। উনি শনি গ্রহের বলয়গুলা পর্যবেক্ষণ করতে পেরেছিলেন, এবং শনি গ্রহের উপগ্রহ টাইটান, ঘড়ির নামও আছে, এই টাইটান কিন্তু ওনার আবিষ্কার। জ্যোতির্বিদ্যার সাথে সাথে উনি আলোক বিজ্ঞানে ওনার অনেক অবদান আছে। আমরা আলোক বিজ্ঞানে ওনার অবদান বলেছি। আলোকের তরঙ্গ তত্ত্ব নিয়ে উনি কাজ করেছেন, এবং এই তত্ত্বের সাহায্যে যখন উনি বর্ণনা করেছেন, বলেছেন যে তরঙ্গ চলবার জন্য, আলোক তরঙ্গ চলবার জন্য ইথার নামক মাধ্যমের প্রয়োজন। পরবর্তীতে ম্যাক্সওয়েল সে এটা লক্ষ্য করেছেন, এবং মাইকেলসন মল্লি পরীক্ষার সাহায্যে আমরা প্রমাণ করতে পেরেছি যে আলোক তরঙ্গ চলবার জন্য মাধ্যমের প্রয়োজন নেই। সেই তরঙ্গ তত্ত্বের আগে গিয়ে হাইগেন্স কি নীতি দিয়েছেন? হাইগেন্স বলেছেন যে কোনো তরঙ্গমুখ যদি আমরা নিই, তাহলে এটা সমতল তরঙ্গমুখ। উনি বললেন তরঙ্গমুখের প্রতিটি কণা কিন্তু পরবর্তী গৌণ বা অনুতরঙ্গের উৎস হিসেবে কাজ করে, এবং এই বিন্দুগুলা থেকে, উৎসগুলা থেকে গৌণ তরঙ্গ উৎপন্ন হয়ে মূল তরঙ্গের সমান বেগে চারদিকে ছড়িয়ে পড়ে। তাহলে হাইগেন্সের নীতির সাহায্যে আমরা কি পাবো? তরঙ্গমুখের পরবর্তী অবস্থান। উনি বললেন এই বিন্দুগুলোকে কেন্দ্র করে যদি আমরা সমব্যাসার্ধের বৃত্তচাপ আঁকি, তাহলে আমার বৃত্তচাপগুলো অনেক বড় হবে। কিন্তু সহজভাবে আমি আঁকছি, তাহলে এটা যদি তরঙ্গমুখের এই অবস্থান হয়, পর বি অবস্থানটা আমরা পেয়ে যাবো। হাইগেন্স সাহেব বলতে চাইলেন কি, কোন তরঙ্গমুখের প্রতিটা বিন্দু পরবর্তী গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গের উৎস হিসাবে কাজ করে, এবং এই বিন্দুগুলো থেকে গৌণ তরঙ্গ উৎপন্ন হয়ে মূল তরঙ্গের চারদিকে ছড়িয়ে পড়ছে। এবং এই বিন্দুগুলো কেন্দ্র করে যদি আমরা সমব্যাসার্ধের বৃত্তচাপ আঁকি, এবং তার একটা সাধারণ স্পর্শকটা নেই, সেই সাধারণ স্পর্শকটা হবে তরঙ্গমুখের পরবর্তী অবস্থান। ঠিক একইভাবে আমরা পরবর্তী অবস্থানটা পাবো। এইভাবে কিন্তু চলে যাচ্ছে তরঙ্গ এবং তার আঙ্গিকে। তাহলে তরঙ্গ কিভাবে যাচ্ছে আমরা দেখেছিলাম, তরঙ্গ কিন্তু এইভাবে যাচ্ছে, তার লম্বভাবে তরঙ্গমুখটা আমরা চিন্তা করেছি। এই যে তরঙ্গমুখ, এটা কিন্তু হচ্ছে
সমতলীয় তরঙ্গ মুখ দিয়ে। আমরা একইভাবে গোলীয় তরঙ্গ মুখ দিয়ে কিন্তু বিষয়টাকে ব্যাখ্যা করতে পারি। যে পরবর্তী অবস্থানটা আমরা পেতে চাইব, আমরা যদি বৃত্তচাপগুলো আঁকি, তাদের সাধারণ স্পর্শক টানি, একইভাবে তরঙ্গ মুখের পরবর্তী অবস্থানগুলো কিন্তু আমরা জানতে পারবো হাইগেন্সের নীতির সাহায্যে। অর্থাৎ আজ যে প্রথম, কাল আর সে প্রথম থাকছে না, কাল সে হয়ে যাচ্ছে দ্বিতীয়, কাল আবার আরেকজন প্রথম থাকছে। এটি হচ্ছে মানব জীবনের সত্যি কথা। আজ যে রাজাধিরাজ, কাল সে কিন্তু ভিক্ষে চাই, এটাই কিন্তু জীবনের রীতি। তাহলে আজ যে প্রথম, কাল সে হয়তো বা দ্বিতীয় হবে। আবার এরকম করে করে পালাক্রমে কিন্তু সবগুলো বিষয় চলে যাবে, কোনো বিষয় কখনো শূন্য বা খালি থাকবে না। হাইগেন্সের নীতির সাহায্যে আমাদেরকে এই কথাগুলো কিন্তু বলতে চেয়েছেন। তরঙ্গমুখের পরবর্তী অবস্থানের কথা হাইগেন্স বলতে চেয়েছেন। এইবার হাইগেন্সের নীতির সাহায্যে আমরা আলোকের প্রতিফলন এবং প্রতিসরণের সূত্রগুলা প্রতিপাদন করব। প্রথমেই হচ্ছে প্রতিফলনের সূত্র। আমরা জানি প্রতিফলনের দুটা সূত্র আছে। কি সেই দুটা সূত্র? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিদ্যুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, এবং আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তাহলে প্রতিফলনের সেই সূত্রগুলো আমরা হাইগেন্সের নীতি তরঙ্গ তত্ত্ব যেটা দিয়েছেন এটা দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো। মনে করলাম আমরা XY হচ্ছে একটা প্রতিফলক, এর এই পাশে একটা মাধ্যম আছে, ও পাশে একটা মাধ্যম আছে, CA এবং DFE। দুটা পরস্পরের সমান্তরাল আপতিত রশ্মি, এবং AF হচ্ছে আপতিত আলোকের তরঙ্গমুখ। আমরা প্রতিফলিত আলোকের তরঙ্গমুখ পেতে চাই। তাহলে CA এবং DFE এই দুটো হচ্ছে আপতিত রশ্মি। AF আপতিত আলোকের তরঙ্গমুখ। আমরা প্রতিফলিত আলোকের তরঙ্গমুখটা পেতে চাই। তাহলে যে সময়ে এবং হাইগেন্সের তত্ত্ব বলেছি কি, এইটাই পরবর্তী এখান থেকে গৌণ তরঙ্গ উৎপন্ন হয়ে মূল তরঙ্গের সমান বেগে যাচ্ছে। যেহেতু আলোক রশ্মি, আমরা ভাবি আলোক রশ্মির ব্যাগ হচ্ছে, আলোকের ব্যাগ হচ্ছে C, এবং F থেকে ইতে আসতে অর্থাৎ KF দূরত্ব অতিক্রম করতে গিয়ে আলোক রশ্মির ধরো T সময় লাগছে। তাহলে আমরা EF সমান বলবো CT, আমরা জানি S = VT, তাহলে EF হচ্ছে C। যে সময় রশ্মি F থেকে ইতে যাচ্ছে, C রশ্মি ততক্ষণে এই বিন্দুতে বসে থাকছে না, ওদিকে যাবার পথ নেই, তাহলে সে প্রতিফলিত হয়ে হবে। প্রতিফলিত হয়ে কত দূর যাবে? অর্থাৎ EF এর সমান দূরত্ব যাবে, কারণ আমরা জানি একই মাধ্যমে আলোক রশ্মি একই দূরত্ব অতিক্রম করে, আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি। তাহলে EF এর সমান দূরত্ব অতিক্রম করবে। এখন এই বিন্দুকে কেন্দ্র করে EF এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা যদি একটা বৃত্তচাপ আঁকি, এবং বৃত্তচাপের যদি একটা সাধারণ স্পর্শক টেনে ফেলি, মনে করি এটা B বিন্দু ছেদ করেছে, তাহলে প্রতিফলিত আলোকের যে তরঙ্গমুখ আমরা EB কে পাবো বা B কে পাবো। EB হবে প্রতিফলিত আলোকের তরঙ্গমুখ। তাহলে হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিফলিত আলোকের তরঙ্গমুখটা পাওয়াটাই হচ্ছে মূল কথা। এখন যদি আমরা এবিটাকে যুক্ত করে ফেলি, তাহলে এবিটা হবে প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি হচ্ছে, তাহলে আপতিত রশ্মি C এর জন্য প্রতিফলিত রশ্মি AB পেলাম, আপতিত তরঙ্গমুখ AF এর জন্য প্রতিফলিত তরঙ্গমুখ B বা আমরা EB পেয়েছি। আমরা প্রতিপাদনের মধ্যে যাচ্ছি। আমরা এই ক্ষেত্রে সবসময় দেখবো সে যে কোনো রশ্মি আপতিত, প্রতিফলিত, প্রতিসরিত যাই হোক, রশ্মি সবসময় কিন্তু তরঙ্গ মুখের উপর লম্ব হবে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এখানে একটা রশ্মি, এটা তরঙ্গ মুখ, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে। আমরা এটা লম্ব টেনে নিই, ধরো NA লম্ব টানলাম, তাহলে এই কোণটা কিন্তু সমকোণ হবে। যেহেতু C রশ্মি AF তরঙ্গ মুখ, এই কোণটাও সমকোণ হবে,
এই কোণটাও সমকোণ হবে, রশ্মি তরঙ্গমুখ লম্ব হবে। তা আমরা বলবো একটি গাণিতিক ব্যাখ্যাতে আমরা দেখি যে কোণ CAN প্লাস কোণ NAF এটা এক সমকোণ হবে, 90 ডিগ্রি হবে। আবার আমরা বলতে পারি কোণ NAF প্লাস কোণ EF, উভয় দিক থেকে যদি এটুকু বাদ দেওয়া হয় আমরা বলতে পারবো যে কোণ CAN সমান হচ্ছে কোণ EF। আবার একইভাবে আমরা বলতে পারি দেখো কোণ BAN প্লাস কোণ EAB এটাও কিন্তু 90 ডিগ্রি হবে, কোণ BAE প্লাস কোণ BAN 90 ডিগ্রি হবে। আবার দেখো ত্রিভুজ AEF এবং ত্রিভুজ EAB, ত্রিভুজ EF এবং ত্রিভুজ EAB এরা কিন্তু হচ্ছে সর্বসম। কেন সর্বসম হচ্ছে? দুটো সমকোণী ত্রিভুজ, অতিভুজ সাধারণ, এবং আমরা আগবার সময় এঁকেছি এ বাহু সমান হচ্ছে এ বাহু, ওরা সর্বসম হচ্ছে। যে কারণে আমরা বলতে পারবো কোণ AEB সমান হচ্ছে কোণ EAF। তাহলে কোণ BN প্লাস EAB সমান যদি 90 ডিগ্রি হয়, একইভাবে আমরা বলতে পারবো ত্রিভুজ EAB তে এই কোণটা যেহেতু সমকোণ, আমরা বলতে পারবো কোণ EAB প্লাস কোণ AEB সমান 90। এই দুটো জিনিস যদি আমরা কেটে দিই আমরা বলতে পারছি কোণ BN সমান AEB, এখান থেকে পেলাম কোণ CN সমান EF, নিচের লাইনটা দেখো এখান থেকে পেলাম কোণ AEB সমান হচ্ছে, এটা যদি 1 নম্বর সমীকরণ হয়, এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, এটা যদি 3 নম্বর সমীকরণ হয়, তাহলে প্রথম আমরা পেলাম CN সমান EF, দ্বিতীয়বার পেলাম কোণ BN সমান AEB, 3 নম্বর বার পেলাম কোণ AEB সমান EF, তাহলে AEB সমান EF, অর্থাৎ 1 2 3 থেকে আমরা বলতে পারি কোণ CN সমান BN। কোণ CN সমান BN মানে কি? কোণ CN হচ্ছে আপতন কোণ, BN হচ্ছে প্রতিফলন কোণ। তাইলে হাইগেনসের নীতির সাহায্যে আমরা প্রতিফলনের প্রথম সূত্রটা প্রতিপাদন করতে পারলাম, প্রমাণ করতে পারলাম আমরা। এবং প্রতিফলনের প্রথম সূত্র হলো, দ্বিতীয় সূত্র কি? আপতিত রশ্মি CA, অবিলম্ব NA এবং প্রতিফলিত রশ্মি AB এরা একই সমতলে থাকে। তাহলে হাইগেনসের নীতির সাহায্যে অতি সহজেই আমরা কিন্তু প্রতিফলনের সূত্র প্রতিপাদন করে ফেলতে পারলাম। রশ্মি চিত্রটা তোমরা লক্ষ্য করো, কারণ উচ্চতর দক্ষতায় অবজেক্টিভের প্রশ্নে রশ্মি চিত্রটা দেয়া থাকে অনেক সময়, তোমরা দেখে যেন বুঝতে পারো এটা হাইগেনসের চিত্রের সাহায্যে, হাইগেনসের রশ্মি চিত্রের সাহায্যে প্রতিফলন সূত্রের প্রতিপাদনে রশ্মি চিত্র। এবং এই ক্ষেত্রে রশ্মি এবং তরঙ্গমুখ পরস্পরের লম্ব এটা আমাদের ভেবে নিতেই হচ্ছে। তার পরবর্তী দিয়ে কিন্তু আমরা আলোকের প্রতিসরণের সূত্র প্রতিপাদনে যাব। এটা আমরা করছি প্রতিসরণ। আমরা জানি প্রতিসরণ হচ্ছে আলোকের বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের কারণে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় বিবর্ত দিকে গতিপথ পরিবর্তন করে। বিজ্ঞানীরা অনেক কাজ করেছেন। প্রথম সূত্রটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। আর দ্বিতীয় সূত্র একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোকের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবরাশি। দ্বিতীয় সূত্রটা যেটা, যে দুইটা মাধ্যম A মিউ B হলে আমরা বলতে পারবো এটা সাইন আই বাই সাইন আর, অথবা বলবো আমরা এই মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই এই মাধ্যমের প্রতিসরাঙ্ক, অথবা এই মাধ্যমে আলোকের বেগ বাই বি মাধ্যমে আলোকের বেগ, এই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বাই বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, অথবা লাইট ইয়ার এট এ ডিভাইডেড বাই লাইট ইয়ার এট বি। যে কোনো জায়গাতে আমরা এটা প্রয়োগ করে ফেলতে পারি। এই সূত্রের সাহায্যে তোমরা অনেকগুলো গাণিতিক সমস্যা কিন্তু পাবে, বারবার এই সমস্যাগুলো সমাধান করতে পারবে। প্রতিসরণের দ্বিতীয় সূত্রকে বলা হয় স্নেলের সূত্র। এখানে প্রতিসরাঙ্ক বিষয়টা আমরা পাবো এবং দেখবো যে বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক হচ্ছে A মিউ G হচ্ছে
1.5, বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক হচ্ছে 1.33, বায়ু সাপেক্ষে ডায়মন্ড বাহিরকের প্রতিসরাঙ্ক হচ্ছে 2.4। এই বিষয়গুলো আমাদের জ্ঞানমূলক প্রশ্নে অবশ্যই জানতে হবে। তাহলে হাইগেনসের নীতির সাহায্যে আমরা প্রতিসরণের সূত্র প্রতিপাদন করব। আগের মতোই একটা প্রতিসরক পৃষ্ঠ নিলাম, এই পাশে একটা মাধ্যম ধরো এ, এই পাশে একটা মাধ্যম বি আছে, এ হালকা মাধ্যম, বি ঘন মাধ্যম। তাহলে একটা রশ্মি পরস্পর সমান্তরাল আমরা দুটা রশ্মি নিলাম, রশ্মির নাম দিলাম আমরা ইএ এবং এফবিসি, ইএ এফবিসি। এই হচ্ছে আপতিত আলোকের তরঙ্গমুখ। আমরা প্রতিসরিত আলোকের তরঙ্গমুখ পেতে চাই, এবং এই মাধ্যমে আলোকের বেগ হচ্ছে সিএ, বি মাধ্যমে আলোকের বেগ হচ্ছে সিবি। তাহলে বিসি সমান আমরা বলবো ধরো সিএটি। তাহলে এবং যে দূরত্বটা অতিক্রম করবে আমরা চিন্তা করে দেখবো যে একই সময়ে হালকা মাধ্যমে যে দূরত্ব যাচ্ছে ঘন মাধ্যমে তার থেকে কম দূরত্ব যাবে। এখন যে সময় রশ্মিটা বি থেকে সিতে আসে, এই রশ্মি এই বিন্দুতে কিন্তু থাকছে না, এবার প্রতিসারক তল ভেদ করে সে চলে যাবে। কতটা দূর যাবে জানি না, তবে বিসির থেকে কম দূরত্ব যাবে, যার জন্য এই বিন্দুকে কেন্দ্র করে বিসির থেকে কম ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তটা পাকবো, এবং বললাম এটাকে এটা হচ্ছে আপতন কোণ, প্রতিসরণ কোণ। তাহলে যে সময়ে বিসি দূরত্ব অতিক্রম করছে এফবিসি রশ্মি, সেই রশ্মি ততক্ষণে এডি দূরত্ব অতিক্রম করছে, এডি মানে আমরা বলবো সিবিটি দূরত্ব অতিক্রম করছে। এটুকু জিনিস আমাদের মনে রাখতে হবে। আবার আগের মতোই ধরো এখানে লম্ব টেনেছি আমরা, যার জন্য রশ্মি এবং তরঙ্গমুখ লম্ব আমরা বলবো কোণ ইএএন প্লাস কোণ এনএবি সমান কোণ ইএএন প্লাস কোণ এনএবি সমান 90 ডিগ্রি রশ্মি এবং তরঙ্গমুখ। একইভাবে আমরা বলতে পারবো কোণ এনএবি প্লাস কোণ বিএসি সমান 90 ডিগ্রি, কারণ লম্ব এই তলের উপরে। উভয় দিক থেকে যদি আমরা কোণ এনএবিকে বাদ দিই, তাহলে আমরা পাবো কোণ ইএএন সমান হচ্ছে কোণ বিএসি। একইভাবে দেখো কোণ এন প্রাইম এডি প্লাস কোণ বিএসি সমান 90 ডিগ্রি, এক সমকোণ। আবার যেহেতু এটা সমকোণ রশ্মি এবং তরঙ্গমুখ, তাহলে আমরা বলবো কোণ ডিএসি প্লাস কোণ এসি। উভয় দিক থেকে যদি আমরা ডিএসিটা বাদ দিই, তাহলে আমরা পাচ্ছি কোণ এন প্রাইম এডি সমান এসিডি। এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর। তাহলে প্রতিসরিত আলোকের তরঙ্গমুখ কোনটা? আপতিত আলোকের তরঙ্গমুখ এবির জন্য আমরা প্রতিসরিত আলোকের তরঙ্গমুখ কিন্তু সিডি পাচ্ছি। আর আপতিত রশ্মি এ, অবিলম্ব এন এন প্রাইম এবং প্রতিসরিত রশ্মি এরা কিন্তু একই সমতলে থাকে, যেটা প্রতিসরণের প্রথম সূত্র। আমরা দ্বিতীয় সূত্রটা প্রতিপাদন করতে চাচ্ছি। এখন যে স্নেহের সূত্র, ঠিক এখান থেকে আমরা বলবো, আমরা জানি এ মিও বি সমান সাইন আই বাই সাইন আর। সাইন আই মানে হচ্ছে আমরা বলে ফেলতে পারি সাইন বিএসি, এখান থেকে বলতে পারবো আমরা সাইন এসিডি, বিএসি কে আই বলছি, এসিডি কে আমরা আর বলছি। তাহলে লম্ব বাই অতিভুজ বিসি বাই এসি, এসিডি এডি বাই এসি, বিসি বাই এডি, বিসি বাই এডি, সিএটি সিবিটি, সিএ বাই সিবি, যেটাকে আমরা বলছি অর্থাৎ এ মাধ্যমে আলোকের বেগ বাই বি মাধ্যমে আলোকের বেগ। প্রতিসরণের দ্বিতীয় সূত্র প্রতিপাদিত হয়ে গেল আমাদের, প্রতিসরণের দ্বিতীয় সূত্র আমাদের প্রতিপাদিত হয়ে গেল। তাহলে হাইগেনসের নীতি প্রয়োগ করে আমরা সহজভাবেই আলোকের প্রতিসরণের দুটো সূত্র প্রতিপাদন করতে পারলাম।
প্রতিফলনের দুটো সূত্র প্রতিপাদন করতে পারলাম। তরঙ্গ কি, তরঙ্গ মুখ কি, হাইগেন্সের নীতি কি আমরা ব্যাখ্যা করতে পেরেছি। আমরা আজকে লেকচারের প্রায় শেষ জায়গাটায় চলে আসছি, কারণ আগামী ক্লাসে আমরা আলোকের তরঙ্গ তত্ত্ব নিয়ে আমরা আরো আগাবো। এর সাহায্যে আমরা ব্যতিচার, অপবর্তন ব্যাখ্যা করব। তোমরা এই বিষয়গুলো একটু পড়ে ফেলবে, বইটা দেখে একটু পড়ে ফেলবে। আর আজকের যে গাণিতিক সমস্যা সেটা হবে সাজান্তপন বইয়ের 3 এবং 4 নম্বর। সাজান্তপন বইয়ের অনুশীলনের 3 এবং 4 নম্বর এই যে গাণিতিক সমস্যাটা তোমরা করবে, এবং সাথে সাথে রশ্মিচিত্র একে প্রতিফলন এবং প্রতিসরণের সূত্র দুইটা হাইগেন্স নীতি যে প্রতিপাদন, কোনটা প্রতিফলনের সূত্র কোনটা প্রতিসরণের সূত্র, এটা হাইগেন্স নীতি থেকে তোমরা ভালো করে শিখে নেবে। রশ্মিচিত্রটা আঁকা শিখবে, কিভাবে আপতিত রশ্মি থেকে আমরা আপতিত আলোকের তরঙ্গমুখ থেকে কিভাবে আমরা প্রতিফলিত বা প্রতিসরিত আলোকের তরঙ্গমুখ পাই, তোমরা খুব ভালো করে এঁকে নেবে। এখানে যে রশ্মিচিত্র আঁকার নিয়ম, যেটা তোমাদেরকে আমরা আগে শিখিয়েছি, আমি আগে শিখিয়েছি, তোমরা এইভাবে কিন্তু আলোচনাটা করবে। আমরা অনলাইন যে ক্লাস দিচ্ছি, রাষ্ট্রের যে বিধান এবং আমাদের রেদওয়ান আহমেদ, চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজের সুযোগ্য প্রশাসন আমাদেরকে যে দিক নির্দেশনা দিচ্ছেন, সেই দিক নির্দেশনা মেনেই কিন্তু আমরা ক্লাসটা নিচ্ছি। তোমরা ক্লাস যখন করবে খাতাটা বইটা সাথে রাখবে, আগে পড়ে নেবে, রাখবে। আমাদের ক্লাসটা লাইন বাই লাইন তোমরা লক্ষ্য করবে। কমেন্ট হলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে তোমরা কমেন্টটা করবে কোন জায়গাটা তোমরা কতটা বুঝতে পেরেছো, কিন্তু তোমাদেরকে প্র্যাকটিসটা করতে হবে কিন্তু বারবার। সমস্যা থাকবে, সমস্যার সমাধান আমাদের করতেই হবে। আমরা আজকে রবি ঠাকুর, বিশ্বকবি রবি ঠাকুরের একটা বাণী দিয়ে শেষ করব, যেটা আমাদেরকে এই করোনা দুর্ভোগ প্রতিরোধে সহায়তা করবে। কারণ প্রতিকারের চেয়ে প্রতিরোধ অনেকখানি উপযুক্ত। উনি কি বলেছেন? সংকোচিরই বিহবলতা নিজেরই অপমান, সংকটিরই কল্পনাতে হইও না ম্রিয়মান, মুক্ত কর ভয় আপনা মাঝে শক্তি ধর নিজের কর জয়। আমাদের মধ্যে অসীম শক্তি আছে। আমরা শুরু করেছিলাম আজকের লেকচার অসীমে যাব বলে, তরঙ্গ বহিতে তরঙ্গ অসীমে, অনন্ত আনন্দ তরঙ্গ অসীমে। তাহলে অসীমে যাবার জন্য আমাদের যে অভিযাত্রা, সেদিকে যেতে গেলে আমাদের ভিতরের যে শক্তি আছে, অন্তরের যে শক্তি আছে, এটা জাগাতে হবে। বাঙালি খুব শক্তিমান জাতি, শক্তিশালী জাতি। সারা জীবনেই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে তারা নিজেদেরকে এই অবস্থানে এনেছে। এখন বিশ্বজুড়ে আমরা দেখি, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটা খুব শক্তিশালী নাম। জ্ঞান বিজ্ঞানেও কিন্তু বাঙালি এগিয়ে যাচ্ছে। আমরা সেদিকে আগাবো। তোমরা ভালো করে পড়ো, পরবর্তী লেকচারের জন্য তোমরা ভালো করে প্রস্তুতি নিয়ে আসবে, বসবে। তাহলে আমরা আমাদের লেকচারটাকে সফল করতে পারবো, তোমরা শিখতে পারবো। তোমরা সবাই ভালো থেকো।